আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ। আজকে আপনাদের সাথে আবারও লাইভে আসছি, আপনাদের সাথে কিছু কষ্ট দুঃখ ভাগাভাগি করার জন্য। আগেই সকলের কাছে অনুরোধ করে রাখতেছি, আমার কথাগুলো শুনবেন, তারপরে বাজে মন্তব্য করবেন, গালাগালি করবেন, কিন্তু আগে আমি প্রুফ দেখাবো। আজকে প্রুফ নিয়ে বসছি, প্রুফ সহ আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। কারণ আপনারা যারা গালাগালি করেন তাদের জন্য যে আমি সঠিক ছিলাম কিনা সেটা দেখানোর জন্য আগে আমার কথাগুলো শুনবেন, আমার প্রুফগুলো দেখবেন, যুক্তিযুক্ত কথাগুলো শুনবেন, তারপরে আপনারা গালাগালি করবেন। আমি আপনাদেরকে যে বলি, আমরা 2014 সাল থেকে আশ্রয় কিন্তু চালু করি এবং আপনাদের দান সহযোগিতা নিয়ে এই দীর্ঘ পথ চলা আমাদের। এই দীর্ঘ পথ চলায় নানান সমস্যা ছিল, নানান প্রতিকূলতা ছিল। আমি বিভিন্ন সময় হসপিটালে ভর্তি হয়েছি, বিভিন্ন গণধোলায় খাইছি, জেলে গেছি, সবকিছু মধ্য দিয়েও গত 10 বছর ধরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ মানুষ নিয়ে কাজ করতে শুরু করি। সর্বোপরি যে আমার নামে অভিযোগগুলো আনা হলো, আমার প্রথম প্রশ্ন হলো, এই 10 বছর ধরে যারা অভিযোগগুলো আনছে, সংবাদ মাধ্যম বলেন, প্রশাসন বলেন, যারা আনছে তারা এই 10 বছর ধরে কোথায় ছিল? তারা এই 10 বছর কেন চেক করে নাই? সেটার প্রশ্ন আপনাদের জবাবটা আপনাদের কাছে চাচ্ছি আমি সাগর ভাই লেগছে তোরে জুতা পিটা করা দরকার। সাগর ভাই, আপনাকে একটা কথা বলি, আমার জুতা পিটা করবেন, আমার অপরাধটা কি? এবং আমি যে দুর্নীতি করছি, আমি যে কিডনি পাচার করছি, কঙ্কাল পাচার করছি, সেটার তথ্য কই? এবং সেগুলি ডিবি হারুন সাহেব বলবে, আপনারা বিশ্বাস করে নেবেন। আর আমি যে এখনো সামনে আছি, আপনাদের সাথে কথা বলতেছি, এটা আপনাদের বিশ্বাস হয় না। আচ্ছা, আপনাদের যারা গালাগালি করতেছেন করতে থাকেন, অসুবিধা নেই। তারপরে আমি আপনাদের বলি, দেখেন আমার নামে অভিযোগগুলো আনা হলো কারণ আমি 1 মার্চ 2024 আমরা সাভারে নিজস্ব বড় আশ্রম করে সাভারে গেলাম। সেখানে আমাদের নিজস্ব একটা বাড়ি করছি রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য, যেখানে সম্পত্তিটা অসহায় মানুষের নামে চাইল্ড লাইন ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানে করছি। এবং বাড়িটা করা হয়েছে চাইল্ড লাইন ওল্ড এজ কেয়ারের অজ্ঞাত মানুষ থাকার জন্য। এবং সেখানে আমি যখন গ্রেপ্তার হই, সে আগ পর্যন্ত 256 জন বৃদ্ধ এবং অজ্ঞাত মানুষ, শিশুরা ছিল। আমি 1 মার্চে সাভারে স্থানান্তর হই। 10ই এপ্রিল এসে সাভারে আমার পিছনের যে জমির মালিক আছে শামসুদ্দিন চৌধুরী, তার সাথে আমার একটা রাস্তা নিয়ে গন্ডগোল বাজে এবং তার সাথে একটা মনোমালিন্য হয়, একটা হাতাহাতি, একটা ঝামেলা সৃষ্টি হয় এবং উনি একটা মামলা করেন। মামলা করার পরে 11 তারিখ আমি ঈদ করলাম। ঈদের 11 তারিখ ঈদ ছিল, ঈদ করলাম। ঈদের সময় আমি আপনাদেরকে বললাম আমার কাছে আপনাদের দান সাদকা জাকাত, মানে এবছরে দান সাদকা জাকাত কোটি টাকা আসছে। এটা বলার পরে 16 তারিখে যে আমি এটা বললাম, পড়ার পরে যে আমার নামে শামসুদ্দিন চৌধুরী একটা জমি মামলা করলো, আমি 17 তারিখে যে কোর্টে যে জামিন নিলাম। জামিন নেওয়ার পরে 23-25 তারিখ থেকে সাংবাদিকরা, কালবেলার সাংবাদিকরা আমার পিছনে উঠে পড়ে লাগলো এবং আমাকে হয়রানি করার চেষ্টা শুরু করলো। সর্বশেষ 1 মে আমি এসে ডিবি হারুন সাহেব খুব অতি উৎসাহ হয়ে কোনো কিছু তদন্ত করা ছাড়াই, কোনো রকম মানে খোঁজখবর ছাড়াই, শুধুমাত্র সংবাদের ভিত্তিতে আমাকে গ্রেপ্তার করলো। 9 দিন রিমান্ড নিল, মারধর করলো, রিমান্ড দিল, এরপরে আমাকে জেল হাজতে প্রেরণ করলো। এই পর্যন্ত মোটামুটি আপনারা সকলে জানেন। এখন অনেকেই প্রশ্ন করেন যে তোর কাছে কোটি কোটি টাকা। ভাই, আমার কাছে কোটি কোটি টাকা, এই টাকাগুলো কোথায়? আমার বাড়ি গাড়ি আছে, আমার বাড়ি গাড়িগুলো কোথায়? এটা হলো সংবাদ মাধ্যমে যারা সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসন আছেন, একই সাথে যারা আমাকে যে চোর বাটপার বলে গালাগালি করেন, দালালি করে বলেন, তাদের কাছে প্রশ্ন হলো সেই বাড়ি গাড়ি ফ্ল্যাট, তারপরে কোটি টাকা কোথায়? আমাদের এই বছর রমজান মাসে 1,85,00,000 টাকা আসছিল, যেই টাকা আমাদের কাছে ছিল, এবং এই টাকা কোনো জায়গায় খরচ করার আগেই আমি গ্রেপ্তার হয়ে যাই। আমরা যে এই প্রতিষ্ঠানটা দীর্ঘ 10 বছর ধরে চালাইছি, দীর্ঘ 10 বছর কি প্রতি মাসে কি টাকা আসছে? প্রতি মাসে কি আমাদের প্রতি মাসে 30 থেকে 35-40 লাখ টাকা খরচ ছিল? সেই টাকা বহন করে সাভারের মতো জায়গায় জমি ক্রয় করে নিজস্ব বাড়ি করা কি এত সহজ ছিল? আপনাদেরকে যদি বলি, আমি এখন পর্যন্ত প্রায় 2,02,00,000 টাকা আমার কাছে ডেভেলপার কোম্পানি, সিমেন্টের দোকান, তারপরে একই সাথে হলো রডের দোকান, বিভিন্ন দোকানে আমার কাছে 2,02,00,000
2 লাখ টাকা বকে আছে, যেটা আমাদের ঈদের পরে দেওয়ার কথা ছিল। কিন্তু ঈদ শেষ না হইতে হইতে আমার উপরে বিভিন্ন ঝামেলা শুরু হয়ে গেল। আমি কোনো ঋণ দেনা না দিয়ে চলে গেলাম জেলে। এবং আমি যখন জেল থেকে বের হইলাম, বের হইলে পরেই আমার পাওনাদার আমাকে চেপে ধরছে। বর্তমানে আমি জেল থেকে বের হইলাম 16 জুলাই বের হয়েছি আমি জেল থেকে বের হওয়ার পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমার কাছে আমি যোগাযোগ করলাম এবং তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিল। তারা আমার নামে বিভিন্ন চিঠি ইস্যু করলো, আমার নামে পুনরায় তদন্ত শুরু করলো। আমার দেখেন, আমি আপনাদেরকে প্রুফগুলো দেখাই কথা বলে, আপনারা গালাগালি করতেই থাকবেন, গালাগালি করবেন। সমাজ কল্যাণের চিঠিগুলো কোথায়? আমি যখন থেকে আসলাম, জেল থেকে আসলাম, দেখেন সমাজ কল্যাণ আমার নামে এতগুলি চিঠি, প্রথমে চিঠির পরিমাণটা দেখাই, এতগুলি চিঠি ইস্যু করলো সমাজ কল্যাণ আমার নামে তদন্ত করার জন্য। এগুলো দেখেন সব সমাজ কল্যাণের চিঠি, সমাজ কল্যাণ ম্যাজিস্ট্রেটের চিঠি, সমাজ কল্যাণের চিঠি। এই চিঠিগুলো তারা আমার নামে পাঠাইলো এবং আমি তাদের এই 1.5 মাস ভরে তাদের যত ডকুমেন্ট চাওয়া, তাদের যত কাগজপত্র তারা চাইছে, আমি সমস্ত কিছু দিছি। এবং আমি তাদেরকে বলছি যে, আমি জানাইছি যে আমার কাছে বিভিন্ন পাওনাদাররা মিলে এই প্রতিষ্ঠান চালাইতে যে আমি ঋণ দেনা হয়েছি এবং আমি 2 কোটি টাকা ঋণ দেনা ছিলাম। সেই 2 কোটি টাকা আমাকে ফেরত দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। এবং সমাজ কল্যাণকে দেখেন, যারা আমার কাছে টাকা পায়, এটা ডেভেলপার কোম্পানি শ্রেয়া এন্টারপ্রাইজ টাকা পায়, মামুন এন্টারপ্রাইজ টাকা পায়, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টাকা পায়, তারপরে মেজাজ ইঞ্জিনিয়ারিং টাকা পায়, SS থাই অ্যালুমিনিয়াম টাকা পায়, এবং এই যে এটা হলো থাই অ্যালুমিনিয়ামে টাকা পায়। দেখেন নওশাদ ফার্নিচার টাকা পায় আমার কাছে। এবং আমার স্টাফদের বেতন আটকাই দিছে সমাজ কল্যাণ, সেই বেতনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সহ বেতন, এত টাকা আমার 2 কোটি টাকা ঋণ আছে। আমি যখন এই ঋণের কথা সমাজ কল্যাণকে বললাম, তারা আমাকে একটা পরামর্শ দিল যে, মিল্টন সাহেব, আপনি সুন্দর করে আমরা যে তদন্ত কাগজগুলি চাচ্ছি আপনি সবকিছু দেন, আপনাকে প্রতিষ্ঠান বুঝাই দেওয়া হবে। দেন আমি সুন্দর করে গত 1.5 মাস ধরে তারা যেভাবে সমাজ কল্যাণ যেভাবে বলছে সেইভাবে আমি করে গেছি। সমাজ কল্যাণ বর্তমানে প্রতিষ্ঠান চালাচ্ছে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো কথা নাই। সমাজ কল্যাণের প্রতিষ্ঠান চালাক। তবে একটু উল্লেখ করে রাখি, সমাজ কল্যাণ যে প্রতিষ্ঠান চালাচ্ছে, পুরো টাকাটা এখন পর্যন্ত সমাজ কল্যাণ কোনো টাকা কোনো কারোর কাছ থেকে একটু খাবার কোনো কিছু আনতে পারে না। সমাজ কল্যাণ, আমি যে রমজান মাসে আপনাদের কাছে থেকে দান সাদকা পাইছি এবং আপনারা 2 বস্তা 5 বস্তা কেউ 10 বস্তা 20 বস্তা চাল দিচ্ছেন, সেই চাল, সেই ডাল, সেই খাবার এখন পর্যন্ত চলমান আছে। এখন কথা হইল, সমাজ কল্যাণ যেটা করতেছে, আমাকে একটা মেন্টালি সাপোর্ট দিল এবং এরা একের পর এক চিঠি ইস্যু করলো এবং আমি এই চিঠি নিয়ে ব্যস্ত ছিলাম। দেন সর্বোপরি চিঠিগুলির সমস্ত কিছু উত্তর দিছি, তারা যত কাগজপত্র চাইছে সমস্ত কিছু দিছি, তারা যেভাবে বলছে আমি সেইভাবে করছি। করার পরে তারা যেটা করতেছে, তারা প্রতিদিন 1-2 দিন পর 2 লাখ টাকা করে তুলে নিয়ে যাচ্ছে এবং আমার যে বাবা মারা আছে তাদের জন্য খরচ করার কথা বলতেছে। কিন্তু ওইখানে সঠিকভাবে খাবারটা দেওয়া হয় না। সকালে নাস্তা দেওয়া হয় 10:30টার সময় এবং যা তা সবজি দিয়ে তাদের খাওয়াচ্ছে, কিন্তু টাকা তারা ঠিকই তুলে নিয়ে গেছে। সমাজ কল্যাণের যে প্রশাসক বর্তমানে নিয়োগ হয়েছে, সেই প্রশাসকের বড় ভাই ওইখানে অ্যাকাউন্টস মেনটেন করতেছে। এবং আরেকটা কথা উল্লেখ করি, সমাজ কল্যাণ যেটা করতেছে, আমার স্টাফ যারা ছিল 103 জন স্টাফ রেখে গেছে, তাদের বড় একটা অংশ, মানে অর্ধেকের বেশি সমাজ কল্যাণ তাদের ছাঁটাই করে দিছে। কারণ দেখাইছে তারা যে খরচ বেশি, খরচ কমাইছে। ঠিক ভালো কথা। আবার সমাজ কল্যাণ করছে কি, তার আত্মীয় স্বজন, তার বড় ভাইকে নিয়ে এখানে চাকরিতে দিয়ে অ্যাকাউন্টস মেনটেন করাচ্ছে। সমাজ কল্যাণকে দেখভাল করতে বলছে, সমাজ কল্যাণ প্রশাসকের দেখভাল করতে বলছে, খুব ভালো কথা। সে দেখভাল করতে না পারুক, তার অফিস থেকে একটা পিওন আসতে পারে বা অন্য, কিন্তু সমাজ কল্যাণের বড় ভাই অফিসার, যে প্রশাসকের যে বড় ভাই, সে তো এখানে দায়িত্ব পাইতে পারে না। আমার স্টাফ তারাই দিয়ে, তারা তার নিজস্ব কিছু লোক ঢুকে সেখানে চাকরিরত আছে। দেখেন, আমি সমাজ কল্যাণ অফিসার প্রশাসক যেভাবে বলছে সমস্ত তথ্য দিছি। এরপরে তারা লাস্ট পর্যায়ে এসে বললো যে আপনারা কোর্টে আপিল করেন, কোর্ট থেকে আপনাদের কাগজপত্র, মানে কোর্ট থেকে আপনাদের রায় নিতে হবে। এবং এই তদন্তগুলোতে কোন রকম তারা আমাকে বলে না যে আপনি দোষী সাব্যস্ত হয়েছে। এতগুলি তদন্ত আপনাদের দেখাইলাম, দোষী সাব্যস্ত হয়েছে। তারা বলছে সবকিছু ঠিকঠাক আছে দাদা, আপনাকে দিয়ে দেবো, আচ্ছা আমি অপেক্ষা করতেছি। কিন্তু তারা আরেকটা জিনিস যেটা করতেছে, প্রতি সপ্তাহে 2-3 দিন পর 10 জন করে বৃদ্ধ বাবা মা, 8 জন করে 7 জন করে বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু এবং ছোট বাচ্চাদের অন্যত্র পাচার করতেছে। আমার কথা হলো, যেহেতু
চাইল্ডলাইন ইস্কারের নিজস্ব জমি আছে, চাইল্ডলাইন ইস্কারের নিজস্ব আবাসন আছে, চাইল্ডলাইন ইস্কারে বর্তমানে খাবার আছে, সেহেতু কেন অন্য আশ্রমে, সরকারি আশ্রমে নিতে হবে? সরকারি আশ্রমগুলোতে খালি পড়ে আছে, বুঝলাম সরকার আশ্রম চালাচ্ছে, ভালো কথা, কিন্তু আমার মানুষগুলোকে নিয়ে তারা কেন আশ্রয় কেন্দ্রে ভরবে? তারা রাস্তা থেকে কেন লোক তুলতেছে না? তারা লোক তুলে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় চালাক, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা, আমার শিশুদের তারা পাচার করছে অন্য জায়গায়। সেটা নিয়ে গতকালকে দ্বন্দ্ব জড়াই, এবং গতকালকে আমার সাথে বর্তমানে যে প্রশাসক আছে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উনি আমার মা তুলে বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে। আমি সেই রেকর্ডিংটা আপনাদেরকে দেখাবো এবং ছাড়বো। এবং আপনারা যারা বলেন আমি দুর্নীতি করছি, আমার কাছে কোটি টাকা থাকার পরও কেন চিকিৎসা করে নাই? ভাই, কোটি টাকা আসছেই তো এই রমজানের মাসে, এবং এই টাকাটা থাকাকালীন অবস্থায় খরচ করার আগেই তো আমি জেলে চলে গেলাম। এবং যে টাকাটা আছে সেই টাকাটারও আমরা বড় একটা, যে টাকাটা আমার দান খরচ আসছে সেই টাকাটার বড় একটা অংশ দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ঋণ দেনা পরিশোধ করার কথা ছিল, এবং আমাদের এখানে চিকিৎসা করাই নেই, এটা ভুল কথা। আমরা পরিচর্যা করছি, একই সাথে আমাদের একজন ডক্টর নিয়োগ দেওয়া ছিল। আমি জাহিদ সরকার ভাই লিখছে কেউ 1 টাকাও দেবেন না, আমার টাকা দেওয়া লাগবে না ভাই। আপনারা যারা আমাকে গালাগালি করেন, আপনাদের কাছে প্রশ্ন যে ভাই আমার বাড়ি গাড়ি কোথায়? আর আপনাকে উল্লেখ করে রাখি, আমার বিরুদ্ধে যতগুলি মামলা আসছে সবগুলোতে আমি নিম্ন আদালত থেকে জামিন পাইছি, উচ্চ আদালতে আমাকে যাইতে হয় নাই। তার মানে হলো আমার বিরুদ্ধে আনিত অভিযোগের একটা প্রমাণ পায় নাই। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা শুধু গালাগালি করলেই তো হবে না। আমার বিরুদ্ধে কিডনি পাচারের একটা ছবি ভিডিও আপনারা, আমি বারবার বলছিলাম, আমি গ্রেপ্তার হওয়ার আগেও বলছিলাম যে কিডনি পাচার করছি, একটা ছবি ভিডিও দেখেন, আমি কোন হসপিটালের সামনে দাঁড়াইয়া কিডনি পাচার হইতেছে সেখানে অপেক্ষা করতেছি, রাস্তায় মানুষ পচে মরতেছে। আমি আসার পর থেকে শত শত মানুষ রাস্তায় পোকায়, মাথায় পোকায় হয়ে নারী ভুড়ি বের হয়ে গেছে, পায়খানা পড়ে আছে, আমি একটা মানুষ তুলতে পারিনি। গত 4 মাসে একটা মানুষকে সমাজ কল্যাণের প্রশাসক যে আছে সে তুলে নেয়। আপনাদের সকলকে একটা অনুরোধ করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি গত 10 বছর যে প্রতিষ্ঠানটা দাঁড় করাইছি, সেই প্রতিষ্ঠান যখন আমার কাছ থেকে ছুটে যাচ্ছে আমার তো কষ্ট লাগবেই। তারপরেও একটা কথা আছে, এই প্রতিষ্ঠানটা তারা চালাক, সমাজ কল্যাণ চালাক, সমাজ কল্যাণও তো বড় ফান্ড আছে, সমাজ সেবারও তো বড় ফান্ড আছে, সেই ফান্ড থেকে চালাক। আমি যে টাকা রাখছি সেই টাকা দিয়ে চালাক, সেই টাকা দিয়ে সুষ্ঠুভাবে চালাক, সাথে আমাকে কাজ করার সুযোগ করে দিক। আমি কাজ করে আমার কাছে যে 2 কোটি 2 লাখ টাকা মানুষ পাবে, সেই 2 কোটি 2 লাখ টাকা যেন মানুষকে ফেরত দিতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দিক। সমাজ কল্যাণ তদারকি করুক। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, গত 10 বছর যাবত এই প্রতিষ্ঠানটা চলমান, সমাজ কল্যাণ নিবন্ধন দিচ্ছে, বা প্রশাসক যারা দেশে প্রশাসন যারা আছে তারা নিবন্ধন দিচ্ছে, তো তারা কেন 10 বছর ধরে খোঁজ খবর নিল না? তাহলে তো আজকে এই দুর্নীতিগুলো উঠতো না এবং এই দুর্নীতিগুলো হইতো না। শুধু তো আমার একলার ফল্ট না, শুধু তো আমার ফল্ট না, ফল্ট তো পুরো প্রশাসনের ফল্ট আছে, সমাজ কল্যাণের ফল্ট আছে। আপনাদেরকে আমাকে যারা দুর্নীতি সাব্যস্ত করেছেন আপনাদেরকে দেখাই, এটা অডিট রিপোর্ট গুলা দেখেন। আমাদের প্রতি বছরের অডিট রিপোর্ট 2000 চাইল্ডলাইন ইস্কার প্রতি বছর, যত বছর ধরে প্রতিষ্ঠান চলে, প্রতিটা বছরের অডিট রিপোর্ট আমাদের কাছে আছে, এবং কিছু কাগজপত্র বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিচ্ছি। এখন আসেন দেখেন, সমাজ কল্যাণকে আমি জেল থেকে বের হয়ে আসার পরে সমাজ কল্যাণকে আমি চিঠি দিচ্ছি, এটা মাননীয় উপদেষ্টাকে চিঠি দিচ্ছি, বর্তমানে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে ওনার কাছে চিঠি দিচ্ছি। চিঠিতে আমি সমস্ত কাগজপত্র উল্লেখ করে দিচ্ছি, কমিটি আমাকে পুরস্কার দিছে, সমস্ত কিছু উল্লেখ করে দিচ্ছি। এরপরে দেখেন এই যে রিসিভ কপি, এটা কত তারিখের? 25/8 রিসিভ কপি, এটা দেখেন 25 তারিখেও আমি চিঠি দিচ্ছি। সমাজ কল্যাণের যত অফিসাররা আছে তাদেরকে চিঠি দিচ্ছি, অনুরোধ করছি, এটা রিসিভ কপি। আর একটা কপি ওনাকে দিচ্ছি হলো মাননীয় অতিরিক্ত পরিচালক কার্যক্রম সমাজসেবার, ওনাকে চিঠি দিচ্ছি। আসার পর থেকে আমাকে ওনারা যেভাবে বলছে যে এরপর আবার চিঠি দিচ্ছি, এটা বাস করো, কতগুলো চিঠি দিচ্ছি দেখেন। ওরা যেভাবে বলছে, যেভাবে চাইছে আমি সেইভাবে করছি। মহাপরিচালক বরাবর চিঠি দিচ্ছি, সমস্ত কিছু কাগজপত্র, যে এতবার চিঠি দিচ্ছি। আপনারা যারা মরার কথা বলতেছেন, মরার মানুষের লাশের দাপন নাই, ওইটা দাও তো। আমি যে ফেসবুকে যে বুঝ চালাইছি, বা ফেসবুকে যে আপনাদের এটাও বেরোয় চিঠি দিচ্ছি দেখেন, মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর, লাশ, আচ্ছা একটা দেখে, এটা হলো কোন জায়গায়,
এটা আমার আরেকটা প্রতিষ্ঠান, তারা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, সেটার চিঠি। এই যে দেখেন, মৃত ব্যক্তিদের দাপন কাপন প্রসঙ্গে চিঠি দিছি, এটা দিছি কত 22 সালে। এতগুলো চিঠি, এত জায়গায় চিঠি পাঠাইছি। তারপরে দেখেন, মাননীয় সিটি মেয়রের চিঠি দিছি অজ্ঞাত বিধবা মাদের দাপন সৎকার প্রসঙ্গে, এত প্রমাণ সহ। এরপরে মেয়র সচিবালয়ে চিঠি দিছি অজ্ঞাত শিশুদের জন্ম নিবন্ধন প্রসঙ্গে। কেউ যদি, আমি এত চিঠি চালাচালি করছি, কেউ যদি আমাকে উত্তর না দেয়, আমি কি করব বলেন। এরপরে দেখেন, অজ্ঞাত শিশুদের জন্ম নিবন্ধন প্রসঙ্গে, তারপরে বিধবা মাদের টিকা দেওয়ার প্রসঙ্গে, যে কোভিড-19 সময় টিকা দেওয়ার প্রসঙ্গে, তারপরে বিধবা মাদের টিকা দেওয়ার প্রসঙ্গে বারবার চিঠি দিছি বিভিন্ন মন্ত্রণালয়ে। এরপরে এটি কি চিঠি, প্রতিবন্ধী কাট করার জন্য চিঠি দিছি, যে আমার কাছে যে প্রতিবন্ধী মানুষ আছে তাদের কাট করে দেন, প্রতিবন্ধী ভাতার কাট দেন। অজ্ঞাত শিশুদের স্কুলে ভর্তির জন্য চিঠি দিছি। আমি আমার বৃদ্ধ বাবা মাদের ফিঙ্গারপ্রিন্টের জাতীয় পরিচয়পত্র বানানোর ব্যবস্থা করে দেন। আমি আমার দিক দিয়ে সমস্ত কিছু করছি। গভর্নমেন্টের প্রপার হইতে গভর্নমেন্ট যেভাবে বলছে, যার কাছে যাইতে বলছে, সবার কাছে আমি গেছি। ও আরেকটু দেখেন, যে সংবাদ মাধ্যম আমাকে খারাপ বলছে, প্রমাণটা দেখেন, যে সংবাদ মাধ্যম আমাকে খারাপটা বলছে, এরা কি বলছে দেখেন। এই যে গত 10 বছর যদি প্রিন্ট মিডিয়াতে দেখাই, প্রিন্ট মিডিয়াতে এত নিউজ হয়েছে, প্রিন্ট মিডিয়াতে দেখেন, সবাই বলছে ভালো, মিল্টন সমাদার খুব বলে। এই সাংবাদিক ভাইরা যারা এত মিডিয়া, এত নিউজ হয়েছে, সবাই বলছে মিল্টন সমাদার ভালো। এইখানে কতগুলো নিউজ, শুধু প্রিন্ট। তারপরে আপনার ভিডিও তো আরো আছে, আমার পেজে গেলে দেখবেন প্রায় 400 উপরে ভিডিও আছে, 2টা পেজ মিলে যায়। এই সংবাদপত্রগুলো এতদিন আমাকে ভালো বললো, হঠাৎ করে আমার খারাপ বললো, কারণটা কি? গত 10 বছর ধরে সাংবাদিকরা তো আমার প্রশংসা করছে, আমি ভালো কাজ করতেছি, আমার কাছে আসছে, এই করছে। তো আমার একটা অনুরোধ, যে আপনারা যারা আমাকে না বলে গালাগালি করেন, কারণটা কি? আমি এখন পর্যন্ত 2,02,00,000 টাকা ঋণে আছি এই প্রতিষ্ঠান চালাইতে এসে। আমি কোনো দুর্নীতি করি নাই। দুর্নীতি আপনারা কালকে আপনার কমান্ড দিলেই শুধু দেন গালাগালি, বাটপাট, চোর, বাটপাট, কিডনি পাচার করছি, একটা প্রমাণ আছে। আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে, আমার পরিবারের সমস্ত কষ্ট দিয়ে আমি আমার এই রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষের জন্য করছি। আপনারা কোনো জায়গায় দেখেন, গত 4 মাস ধরে আমি আটক হওয়ার পর থেকে আমার পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে, পরিবারে আমার কর্মচারী যারা সকলের তদন্ত করা হয়েছে। তদন্ত করে কেউ কি বলছে যে এখানে একটু দুর্নীতি পাওয়া গেছে? শুধু আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কোন প্রশাসক কি মুখ খুলে বলছে না সঠিক মিল্টন সমাদার এখানে দুর্নীতি করা হয়েছে? কোন একটা মিডিয়া বলে নাই, কোন প্রশাসক বলে নাই। গত 4 মাস ধরে আমার বিরুদ্ধে এত অভিযোগ আনে, এত কিছু তদন্ত করা হলো, অঙ্গ পাচার, কিডনি পাচার, মানব পাচার, কই সেই মামলাগুলো কই? আপনারা ফেসবুকে পোস্ট দিলে গালাগালি করেন, আপনারা আমাকে দুর্নীতিগ্রস্ত করতেছেন। আমি 2,02,00,000 টাকা ঋণে আসছি বর্তমানে, যে ঋণটা আমার জন্য এখন বর্তমানে গলায় কাটা হয়ে গেছে। আমাকে সমাজ কল্যাণ যখন আমি এটা বললাম, আমাকে বললো খুব দ্রুত সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠান আপনাকে বুঝাই দিবেন, যেহেতু আপনার কয়েক কোটি ফলোয়ার আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে। আপনি আগে যেমন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিষ্ঠান এত বড় করছেন, তাদের কাছ থেকে নিয়ে প্রতিষ্ঠান চালাবেন এবং অল্প অল্প করে ঋণ দেনা শোধ করবেন। আমি বলছি ঠিক আছে। সমাজ কল্যাণ আসার পরে আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে, আমাকে সব ধরনের তারা বলছে আপনি আমাদের সব ধরনের সহযোগিতা করেন, আপনার প্রতিষ্ঠান খুব দ্রুত সময় ফেরত দেব, তারা আশ্বাস করছে। তো আমি সেই আশ্বাস নিয়ে এখনো বসে আছি যে তারা আমার প্রতিষ্ঠান আমাকে ফেরত দেবে, আমি আবার পুনরায় চালু করবো, আবার অসহায় মানুষের সেবা করব। কিন্তু সেই জায়গাটাতে তারা গোপনে কেন আমার বৃদ্ধ বাবা মা 8 জন, 10 জন, 2 জন, 4 জন, 5 জন, 7 জন করে প্রতিদিন অন্য আশ্রয় কেন্দ্রে সরাচ্ছে। যদি আমার আশ্রমে লোকই না থাকে, তাহলে আমার স্টাফরা কোথায় যাবে? স্টাফ তো থাকা লাগবে না। স্টাফ যদি চলে যায়, স্টাফকে রাখবে না। একটা সময় এই বৃদ্ধ বাবা মাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরাই দিয়ে বা বিভিন্ন জায়গায় পাচার করে দিয়ে তারা কি করবে? আমার স্টাফগুলোর চাকরি খাবে। স্টাফগুলো চাকরি খাওয়ার পরে এই যে সম্পত্তি আছে চাইল্ড লাইন উইলনেস, এই সম্পত্তিটা কি করবে? এবং এই চাইল্ড লাইন উইলনেস কেয়ারের ব্যাংক অ্যাকাউন্টে এখনো 1 কোটি টাকা আছে, এই 1 কোটি টাকা কি করবে সমাজ কল্যাণ? আমার প্রশ্নটা হলো এইটা। সমাজ সেবা অধিদপ্তর এই কোটি টাকা কি করবে? তারা ভাগ্যটা
ভাগবটারা করে খাওয়ার জন্য আমার বাবা মাদের, আমার বাচ্চাদের, যেসব বাচ্চা ছোট ছোট বাচ্চা আমি সিলভারের পাতিলে ভরা পাইছি, বাথরুম বিভিন্ন জায়গায় পাইছি বাচ্চাদের, সেই বাচ্চাদের তুলে এনে সুস্থ করছি, তাদের ভরণ পোষণ দিচ্ছি, তাদের স্কুলে ভর্তি করাইছি, তাদের সবকিছুর ব্যবস্থা করছি। সেই বাচ্চারা আমার বাবাটাকে, আমার বাবা মারা, যে আমার বৃদ্ধ বাবা মারা আমার সন্তানের মতো দেখে, তাদেরকে সরাইয়া তারা অন্য আশ্রয় কেন্দ্র বা অন্য জায়গায় পাচার করে দিচ্ছে। কারণটা কি? আবার আমাকে আশ্বস্ত কেন করলো? তারা তো একবারেই বলতে পারতো যে আপনার প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে, আপনার প্রতিষ্ঠান চালানো যাবে না। আমি আসার পরে তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করলো এবং আমাকে আশ্বস্ত করলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠান, যেহেতু আপনার নামে কোনো দুর্নীতি পাওয়া যায় না মিন্টু সাহেব, আপনার প্রতিষ্ঠান আমাকে বুঝাই দেবে। আমি সেই আশ্বাস নিয়ে গত 1.5 মাস ধরে বসে আছি, কিন্তু তারা প্রতিদিন কেন মানুষগুলোকে অন্যত্র সরাই দিচ্ছে, অন্যত্র পাচার করে দিচ্ছে। আমার বিরুদ্ধে মানব পাচার আনছে, কিন্তু তারা কি করতেছে? তারা কোথায় এই মানুষগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে সেটার প্রমাণটা কোথায়? এই যে বর্তমান যে প্রশাসক নিয়োগ দিছে, সেই প্রশাসক কেন করতেছে? এবং এই মানুষগুলো সরাই দিয়ে বৃদ্ধাশ্রম, এখনো 135 জন মানুষ ওই আশ্রয় কেন্দ্রে আছে। এই 135 জন বৃদ্ধ মানুষকে উনি সরাই দিয়ে উনি ওই প্রতিষ্ঠানটাকে কি করতে চাচ্ছে? ওনার তো দরকার ছিল যে আমাদের যে ফান্ডের টাকা আছে সেই ফান্ডের টাকার সাথেও সমাজ কল্যাণের ফান্ড থেকে টাকা দিয়ে এই প্রতিষ্ঠানকে রান করানো এবং প্রতিষ্ঠানকে বড় করানো বা প্রতিষ্ঠানের লোকবলকে সাহায্য করা। ওই আশ্রয় কেন্দ্রে 400 মানুষ আশ্রয় পেতে পারে। তো 400 মানুষ যদি রাস্তা থেকে তুলে ঘা পচন মানুষগুলোকে আশ্রয় দেয়, সেটা তো একটা বড় একটা প্রজেক্ট হইতো। চাইল্ড নলেজ কেয়ারের যে কাজটা, রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষকে আশ্রয় দেওয়া, সমাজ কল্যাণের যে প্রশাসক আছে সে কাউকে আশ্রয় না দিয়ে উল্টো আমার আশ্রয় কেন্দ্র থেকে মানুষগুলোকে সরাই দিচ্ছে। আমি দেশের প্রশাসনে বর্তমানে সরকারের যে উপদেষ্টাগণ আছে, সমন্বয়ক যারা আছে, ছাত্র ভাই যারা আছে, তাদেরকে সকলকে অনুরোধ করবো, ভাই আপনাদের সকলের হস্তক্ষেপ চাই। আপনারা এসে আমার এই প্রতিষ্ঠানকে রক্ষা করেন। আপনারা প্রয়োজনে আবারও তদন্ত করেন। আমি তো আপনাকে দেখাইলাম যে গত 4 মাস ধরে আমাকে তদন্ত করে একদম ঝাড়াফাড়া করে ফেলছে। আমার পরিবার, সন্তান, আমার সহকর্মী যারা আছে তাদের জীবনটা তদন্ত করতে করতে মানে কি বলবো। আর আপনাদের কি মনে হয় যে ডিবি হারুনের মতো সাবেক ডিবি প্রধান আমাকে ধরছে এবং সে যে বিবৃতি, সে যে মিথ্যা কথা বলছে, সেই মানুষটাকে আমাকে হয়রানি না করে, তদন্ত না করে আমাকে কি ছাড়ছে বলেন? ডিবি হারুন কি লোক খারাপ ছিল, ভালো ছিল? সে তো খারাপের খারাপ ছিল। সেই খারাপের হাতে যে আমি পড়ছি, সেই খারাপ মানুষটা আমাকে ধরছে, ধরে গিয়ে আমার সুস্থ রাখছে, আমার তো বাটা বাটা করে আমার কাছে তদন্ত করছে। তারপরও আমি নিম্ন কোর্টে থেকে জামিনে বের হয়েছি। আমি এসে সমাজ কল্যাণে, আমি তো আইসে কোনো ধরনের খারাপ বিহেভ করি নাই, কোনো সময় করি নাই। আমি তাদের সাথে যোগাযোগ করছি, তারা যেভাবে পরামর্শ দিছে সেভাবে গেছি। তারা বলছে এখন যান, কোর্টে যান, কোর্ট থেকে আপনাদের পিটিশনের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান আপনাকে ফেরত নিতে হবে। আমি পিটিশনেও গেছি। আমি তাদের কাছে 10-15 দিন সময়ও চাইছি যে স্যার আমার 10-15 দিন সময় দেন, কোনো বৃদ্ধ বাবা মাকে কোথাও সরাইয়েন না, আমার রাতুল্লে কোথাও পাঠাইয়েন না, আমার তৈবারে কোথাও পাঠাইয়েন না। সেটাও সে শুনতেছে না। সে মনে চিত্তে যা হয় তাই করতেছে। সে তার বড় ভাইকে ওইখানে অ্যাকাউন্ট দেখাশোনা, ভাউচার করার জন্য টাকা পয়সা দিয়ে, টাকা পয়সা তুলে, টাকা পয়সা বড় ভাই সে তুলে তার বাইরে দিয়ে বাজার ঘাট করায় এবং খাবারের মান খুব খারাপ। বাচ্চাদের 100 টাকা করে টিফিন খরচ দিতাম স্কুলে গেলে, সেই টিফিন খরচ বন্ধ করে দিছে। বাচ্চাদের ভালো কোনো নাস্তা দেয় না, তাদের শুধু লেক্সাস বিস্কুট দেয়। ছোট ছোট বাচ্চা লেক্সাস বিস্কুট খাইলে চলে বলেন? লেক্সাস বিস্কুটে 2 টাকার লেক্সাস বিস্কুটে কি থাকে? বাচ্চারা গ্লাস ভর্তি দুধ খাইতো, সেখানে কাপে দুধ দেয়, একটা ডিম দেয় না, কোনো ভালো বাজার ঘাট দেয় না এবং চাল, এখন ডাল নাই, লবণ নাই, কি নাই, কোনো টাকা তুলে টাকা চাইতে গেলে। আর আমার স্টাফরা যখনই ওইখানে যায়, সকালে গেলে সারাটা দিন বসাই রাখে, 2টা স্টাফ সারাটা দিন নিয়ে সে তার অফিসে বসাই রাখে, এই সমাজসেবক অফিসার। এবং আমি ফোন দিলে সে আমার সাথে দুর্ব্যবহার করে। আমি আপনাদেরকে বলি, সমাজসেবা তো এই 10 বছর আগেই তো আসার কথা ছিল। আজ 10 বছর আগে এসে তো তদন্ত করার কথা ছিল। আপনারা যারা গালাগালি করেন, আগে আমার যুক্তির কথাগুলো শুনবেন। খালি গালাগালি করলেই তো হবে না। 10 বছর আগে কেন আসে নাই এই সমাজসেবা? প্রতি মাসে কেন এসে খোঁজ নেয় না আপনার এখানে কি হচ্ছে, আমরা চেক করব? কেন করে নাই? আজকে অ্যাকাউন্টে টাকা আছে, আমি ঋণ দেনা দেবো, আমি আমার বাবা মা নিয়ে ভালো থাকবো, আমি আমার কাজগুলো বড় করব, আমার 400 বাবা মা রাস্তা থেকে তুলবো, প্রতিবন্ধীদের আশ্রয় দেবো, প্রজেক্ট বড় হইতেছে, তখন তারা আইসা এখন মাতবাড়ি করতেছে। আমার কথা হচ্ছে এই মানুষগুলো কেন সরানো হচ্ছে? আমি আমার পুরো শুভাকাঙ্ক্ষী সহ বর্তমানে যে দেশ পরিচালনার যে উপদেষ্টাগণ আছে তারা সহ
ছাত্র সমাজের ভাইদের কাছে, সমন্বয়কদের কাছে, সকলের কাছে হাত করে অনুরোধ করছি, ভাই আপনারা একটু জিজ্ঞাসাবাদ করেন যে কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছে। এক দরপা করলো আমার পিছনের জমির মালিক, সেকেন্ড দরবার করলো সাংবাদিকরা, তারপর করলো ডিবি হারুন, তারপর করতে হচ্ছে সমাজসেবা। আমি শুধু এখন প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় নাই। তারা প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা চালাক, কিন্তু আমি যে 2 কোটি টাকা, আমি এই 2 কোটি টাকা নিয়ে আমি কিসে মামলাও করছি, কোর্টে গেছি, কোর্টে যে আপিল করছি, প্রতিষ্ঠান কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত রাখ পর্যন্ত তারা তো কোনো নিতে পারে না। এবং ওই চিঠিটা দাও তো, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তারা যে রায় নিয়ে ক্ষমতা বলে সেই প্রতিষ্ঠানে ঢুকছে, সেখানে লেখা আছে প্রতিষ্ঠানের দেখভাল করার, প্রতিষ্ঠানের খাদ্য, প্রতিষ্ঠানে অসহায় মানুষ যারা আছে তাদের খাদ্যের ব্যবস্থা করা, শিশুদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করা, পুনর্বাসন করা সহ কর্মচারীদের বেতন দেওয়ার কোনো জায়গায় উল্লেখ নাই যে তারা প্রতিষ্ঠান ভাঙতে পারবে, প্রতিষ্ঠান বন্ধ করতে পারবে, প্রতিষ্ঠান ছোট করতে পারবে। তারা কি করছে, আমার কল্যাণপুরে, ঢাকায় যে কল্যাণপুরে আশ্রমটা আছে তাই সেটা তারা বন্ধ করে দিচ্ছে। রায়ের কোনো জায়গায় লেখা নাই যে আপনারা, কোনো জায়গায় লেখা নাই যে আশ্রয় কেন্দ্র সে বড় করতে পারবে, ছোট করতে পারবে। সে কেন করতেছে? এবং যেখানে সমাজ কল্যাণের বড় বড় কর্মকর্তারা আমার ওই উপদেশ দিল যে মিলন ভাই আপনি শান্ত থাকেন, আপনার প্রতিষ্ঠান আপনাকে বুঝাই দেওয়া হবে, সেই জায়গায় বুঝাই না দিয়া তারা উল্টো আমার বৃদ্ধ বাবাকে উন্নত সরাই দিচ্ছে, সরকারি আশ্রমগুলোতে নিয়ে যাচ্ছে, আমার আশ্রমটা খালি করে দিচ্ছে। সাংবাদিকরা বলছে আমার প্রতিষ্ঠানে 30-40 জন মানুষ আছে মাত্র, মিথ্যা তথ্য দিচ্ছিল তখন। আমার প্রতিষ্ঠানে তখনও 256 জন বিদ্যা শিশুরা ছিল। এখন পর্যন্ত সমাজ কল্যাণ এই আমার এখানে এই 4 মাসে যারা মারা গেছে, কেউ কেউ ফেরত গেছে, তারপরও সমাজ কল্যাণ বিভিন্ন জায়গায় লোকজনকে সরাইছে, তারপরে এখনো 135 জন আছে। তারপরে 135 জন অজ্ঞাত বৃদ্ধ বাবা মা আমার আশ্রয় কেন্দ্র আছে। তাহলে আমি যখন ছিলাম তখন কত মানুষ ছিল আপনারা একটু চিন্তা করেন। আপনারা শুধু আমার সংবাদ মাধ্যমে দেখছেন আর আমার গালাগালি করতেছেন। আমি যদি চোর হইতাম, আমি যদি খারাপ কাজ করতাম, আমি কি আপনাদের সামনে বারবার আসতাম? আমি তো আপনাদের কাছে আসতাম না, এত বড় গলায় কথা বলতাম না। প্রমাণ সহ কথা বলতেছি আপনাদের সাথে। আমি তো যখন সাংবাদিকরা বিভিন্ন ফাঁদে আমাকে ফালানোর চেষ্টা করছিল, তখন আমি তাদেরকে প্রমাণ দিয়ে কথা বলছিলাম। তারপরও আমাকে বিনা দোষে, বিনা কারণে, কোনো কারণ ছাড়া আমাকে নিয়ে জেলে দিছে, রিমান্ডে দিছে, মানে হয়রানি করছে। তো আমি আমার শুভাকাঙ্ক্ষিত সকলকে অনুরোধ করব, যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু কথা হচ্ছে আমার যে প্রতিষ্ঠান, আমার যে বাবা মা, আমার সন্তান আমাদের কাছে ফেরত দেওয়া হোক, এবং আপনারা আমি যত দ্রুত সম্ভব ফেরত পাইতে পারি সেই ব্যবস্থাটুকু করে দেবেন। এবং প্রশাসক যে কাজগুলো করতেছে তার প্রিয়জনদের নিয়ে, তার লোকবল নিয়ে সে, আমি বলবো যে লুটেপুটে খাচ্ছে। এই লুটেপুটে খাওয়া যাবে না, কারণ এই টাকাগুলো মানুষ আমার কাছে দান পাঠাইছিল, জাকাতের টাকা পাঠাইছিল, সাদগার টাকা পাঠাইছিল, রমজান মাসে আমি টাকাগুলো পাইছিলাম। সেই টাকাগুলা সে এখন নিজের ভাইকে অ্যাকাউন্টে বসাইয়া, তার ভাইকে দিয়ে বাজারঘাট করাইয়া সে টাকা তুলে তুলে খাচ্ছে, এবং আমার বৃদ্ধ বাবা আমাদের বিভিন্ন স্থানে সরাই দিচ্ছে। সে এই অধিকারটা কোথায় পাইছে? এবং তাকে আদালতের রায় অনুসারে, ম্যাজিস্ট্রেট কোর্টের রায় অনুসারে সে প্রতিষ্ঠান ছোট করতে পারবে না, বড় করতে পারবে না। সে শুধু দেখভালের দায়িত্বে আসছে, ব্যাংক অ্যাক্সেস থাকবে, সেখান থেকে টাকা তুলবে, অসহায় মানুষ যারা আছে তাদের দেখভাল করবে, খাওয়াবে, এবং কর্মচারীদের বেতন ভাতা দেবে। এটা হলো কাজ। তাও বেতন ভাতা দেয় না সে, উল্টো সে আমার প্রায় 50-60 জন স্টাফদের এই আশ্রয় কেন্দ্র থেকে তারাই দিছে। আশ্রয় কেন্দ্র যদি তারাই দেয়, তাহলে অসহায় মানুষকে পরিচর্যা কে করবে? আবার অসহায় মানুষকে যদি অসহায় মানুষগুলো যদি আশ্রম থেকে তারাই দেয়, তাহলে এই কর্মচারীগুলো বাইরে যে কি করে খাবে? আর আমার এখানে যে কর্মচারীরা আছে তারা অধিকাংশই অ্যাবনর্মাল আছে, যাদের কেউ চাকরি বাকরি দেবে না, সেই সমস্ত ছেলে পেলেদের এখানে চাকরি দিচ্ছে, যারা অল্প শিক্ষিত মানুষ, তারা এখানে চাকরি করে খায়। বাইরে পায়খানা প্রস্রাব রক্ত বমি পরিষ্কার করা এত সহজ না। এখানে যে মানুষগুলো চাকরি করে তারা খুব বোকাশোকা মানুষ, তাদের দিয়ে কাজ করায়, তাদের পেটে রিজিকে লাথি মারতেছে এই প্রশাসক। এই প্রশাসক তো আমার মানে যে যাদের কেউ চাকরি দেবে না সেই সব পোলাপানকে দিয়ে যখন চাকরি দিচ্ছি, তারা চাকরি করে এখানে 12,000, 16,000, 18,000 টাকা বেতনে চাকরি করে খাচ্ছে। সেই কর্মচারীদের সে চাকরি থেকে চাকরিচ্যুত করতেছে, স্টাফদের চাকরিচ্যুত করতেছে, একই সাথে বিদ্যমান উন্নত। ঠিক আমার কথা হলো, আপনি এগুলো কেন করছেন? আপনাকে তো এটা অধিকার দেওয়া নাই। কোর্টে কোনো জায়গায় লেখা নাই যে
সে এই কোর্টের রায়ে কোনো জায়গায় লেখা নাই যে সে প্রতিষ্ঠানের স্টাফ ছাঁটাই করতে পারবে, প্রতিষ্ঠানকে অজ্ঞাত মানুষকে অন্যত্র সরাই নিতে পারবে, প্রতিষ্ঠানকে সে ছোট প্রতিষ্ঠানের কর্মচারী করতে পারবে। কোনো জায়গায় লেখা নাই রায়ের কপিতে। দ্রুততা মানে বর্তমানে যে পরিস্থিতি, মানে দেশের অবস্থা ভালো হওয়ার আন্দোলন করতেছে ছাত্ররা, সেই জায়গাটাতেও এই সব কর্মকর্তারা দুর্নীতি করতেছে। এখনো ভয় নাই ওদের। আমি বিনীত অনুরোধ করব আমাদের দেশের ছাত্র ভাইদের, ভাই আপনারা আসেন, এসে আপনারাও তদন্ত করেন। আমার যদি ভুল ত্রুটি পান আপনারা আমাকে যে শাস্তি দেবেন, দরকার হলে গণদোলাই দিয়ে পিটিয়ে মেরে ফেলাইয়েন, কিন্তু তারপরও আপনাদের সহযোগিতা চাই, তাদের আপনাদের সাহায্য কামনা করছি। এবং এই যে দুর্নীতিগ্রস্ত অফিসার, যে প্রশাসক আছে, তাকে দ্রুততার সাথে আমার এই প্রতিষ্ঠান থেকে সরানো সহ সমাজ কল্যাণ চালাক, কোনো অসুবিধা নাই। সমাজ কল্যাণ যে অফিসার আসবে আমি তাকে প্রয়োজনে সাহায্য করব। আর টাকার প্রয়োজন হলে আমি আবার ভিক্ষা চেয়ে আপনাকে সমাজ কল্যাণের ফান্ডেই টাকা জমা দেবো, সমাজ কল্যাণই খরচ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার এই অসহায় মানুষগুলো ভালো থাকুক সেই ব্যবস্থাটুকু করে দেওয়া। বাচ্চাদের টিফিনের খরচটা দিক, স্টাফদের বেতন ঠিক মতো দিক। বাজারে বর্তমানে আমি প্রতিদিন সকাল 8টার মধ্যে নাস্তা দিতাম, এখন বর্তমানে 10:30 11টার সময় নাস্তা দেয়। আমি প্রতিদিন থাকাকালীন 1টার মধ্যে ভাত হয়ে যেত, এখন 3টা 4টা বাজে রাতের দুপুরে ভাত খাইতে। প্রশাসকের কাছে টাকা চাইতে গেলে ঘন্টার পর ঘন্টা স্টাফদের বসাই রাখে। খুব ব্যস্ত মানুষ উনি আমার স্টাফদের, আমার ব্যাংকের আমাদের চাইল্ড এন্ড ওনলি অ্যাকাউন্টের টাকা তুলে দেবে, তাই দিতে ওনার সমস্যা। বর্তমানে সাভারে যে উপজেলা কার্যনির্বাহী যে অফিসার আছে, সে এই আমাদের প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য, নষ্ট করার জন্য সে চেষ্টা করতেছে। আমি সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা গালাগালি করেন, খারাপ ভাষায় যা মন চাই করেন, কিন্তু সহজ কথা হলো আপনারা যুক্তির কথাগুলো শুনবেন। প্রমাণ দেখতে হবে, প্রমাণ ছাড়া কথা বলবেন না। গালাগালি করেন, আমাদের কোনো অসুবিধা নাই, প্রমাণ দেখেন। একটা মানুষ 10 বছর ধরে এতগুলো কিডনি বিক্রি করলো, এতগুলো মানুষের মরা মানুষের কিডনি বিক্রি করলো, করলো, সমাজ কল্যাণ কই ছিল তখন? প্রশাসন কই ছিল? তারা এখনো তখন আইসা বলে না যে আপনি এই কাজটা করতে পারবেন না। তাদের আমার প্রশ্নটা লইল, আপনারা 10 বছর কেন আমার সুযোগ দিচ্ছেন এই আকাম কুকাম করার? দোষ তো আপনাদেরও। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এই অভিযোগগুলার দুর্নীতি যেগুলো আনা হয়েছে, এইগুলোর অভিযুক্ত তো প্রশাসকও, এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে যারা এই 10 বছরে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, প্রশাসনের দায়িত্ব আছেন, তারাও। ডিবি হারুনও তো, ডিবি হারুন কেন 10 বছর লাগাইছে আমার ধরতে? ডিবি হারুন কেন আমার যখনই আমার এই 10 বছরে যে কেন আমার আশ্রয় কেন্দ্র আইসা ঘুরে ফিরে না দেখা দেখে নাই কেন? ডিবি হারুনেরও তো দোষ আছে। যে সাংবাদিকরা গত 10 বছর ধরে সাংবাদিকরা বলো মিল্টন সমুদ্র ভালো, মিল্টন সমুদ্র বলো, একদিনে মিল্টন সমুদ্র খারাপ হয়ে গেল, তাহলে এই নিউজগুলো মিথ্যা। আপনাদের যে নিউজের কপিগুলো দেখাইলাম, সেই নিউজের কপিগুলো মিথ্যা। তোরা তাহলে এত কি তদন্ত করলি? এত নিউজ হলো আমার নামে, এত আবার একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এত নিউজ হলো, এত মিল্টন সমুদ্র খুব ভালো, দেখেন মিল্টন সমুদ্র খুব ভালো। তাহলে এই নিউজগুলো কেন করলো তারা? আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী স্যার, প্রিয়জন, বন্ধু যারা আছেন, ছাত্র ভাইরা, সবাইকে অনুরোধ করব আপনারা আমার সহযোগিতা গেছেন। আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, আমাকে ফাঁসানো হয়েছে কিছু মানুষের লোক। আরেকটা কথা, আপনারা দেখেন, আমাকে নিয়ে কেন মাতামাতি হবে না? যখন বেনজিরের দুর্নীতি প্রকাশে আনলো, তখনই জানে যে মিল্টন সমুদ্রের কয়েক কোটি ফলোয়ার, কয়েক কোটি মানুষ মিল্টন সমুদ্রকে ফলো করে। মিল্টন সমুদ্রকে যদি দুর্নীতি সাব্যস্ত করা যায়, পুরো বাংলাদেশের মানুষ মিল্টন সমুদ্রকে নিয়ে মেতে উঠবে, বেনজির দেশ থেকে পালাবে। সেই কাজটাই হয়েছে। আমার দুর্নীতির কথা বলে আমাকে আপনাদের কাছে তুলে দিয়ে সবাই মিডিয়া প্রশাসন সবাই আমার পিছনে ছুটলো, আর এদিকে বেনজির কাছে পালায়। আপনারা কেন বোঝেন না যে আমাকে সামনে এনে দুর্নীতিগ্রস্ত যারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। গত টাইমের সরকার করছে, আমাকে শুধু ফাঁসাইছে মিথ্যা। কারণ আমার কোটি কোটি ফ্যান ফলোয়ার আছে, আমার শুভাকাঙ্ক্ষী সংখ্যা কোটি কোটি। আমাকে নিয়ে যদি কোনো হয়রানি করা হয়, তাহলে পুরো দেশ আমার বিরুদ্ধে যাবে, ওরা ফাঁকে আকাম কুকাম করতে পারবে।
কিছু লোভী মানুষের কিছু মানুষের ফায়দা লোটার জন্য আমাকে ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা আগে যেমন আমার সাথে ছিলেন, আবারও আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা ছাড়া তো আমার উপায় নেই। আর আমার কথাগুলো তো আপনাদের কাছে বলতে হবে, কারণ আমার এই উত্থান বলেন, আমার এই প্রতিষ্ঠানে বড় সড়ো করা বলেন, এত মানুষ আশ্রয় বলেন, সবকিছু হয়েছে আপনাদের টাকায়, আপনাদের দানের টাকায়। আমি কৈফিয়ত দিলে জনগণের দেব। আমি আপনাদের কাছে বারবার আসবো, বারবার আপনাদের কাছে কৈফিয়ত দিব। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আপনাদের কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। এত এত দুর্নীতি আনলো, এত কিডনি বেচে, কোনো প্রমাণ নাই, আর আপনারা তারপর আমাকে হাহা রিয়াক দিচ্ছেন, গালাগালি করতেছেন। এটা কেন করতেছেন ভাই? মামুন মিল্লা ভাই লিখছে, মাসুম মিল্লা ভাই লিখছে, আমি আপনার সাথে আছি। মাসুম ভাই দোয়া করবেন ভাই। আসলে কি বলবো, দুঃখের বাসি না রে ভাই। উত্তম বানামি লিখছে, নমস্কার দাদা ইন্ডিয়া থেকে। মাসুম মিল্লা ভাই লিখছে, আপনি অনেক ভালো কাজ করছেন ভাই। মাসুম ভাই চেষ্টা করছি। আবার মুনি আক্তার লিখি, সব ঠিক হয়ে যাবে দাদা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বোন, ইনশাল্লাহ। একটু আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি কোনো দুর্নীতিতে নাই, এবং আমি বারবার আপনাদের সামনে আসতেছি এই কারণে যে আপনারা ছাড়া আমার কথা বলবো কার কাছে? আমার দুঃখগুলো আপনাদের কাছেই বলতে হবে, অন্য তো কারো কাছে বলার সুযোগ নাই। আর আমি যদি কৈফিয়ত দেই, আমি যদি হিসাব দিই, আমি দেবো জনগণের কাছে। আমি তো এতদিন দিয়ে আসছি, এবং আপনারা দেখবেন আমি যত কাজই করছি সমস্ত কাজের কিন্তু ভিডিও আছে, লক্ষ লক্ষ ভিডিও আছে, হাজারো ভিডিও আছে, লক্ষ লক্ষ ভিউর ভিডিও আছে, কয়েক লক্ষ মানুষ আমার ভিডিও দেখে। শাহিদুল ইসলাম ভাই লিখছে, ইনশাল্লাহ জয় আপনার, ইনশাল্লাহ ভাই। আমি যত কাজ করছি সব তো প্রমাণ রেখে গেছি, প্রমাণ ছাড়া তো আমি কিছু করি নাই। এবং আপনাদেরকে দেখাইলাম যে আমি এখনো 2 লাখ টাকা ঋণে আছি, আমি সমস্ত অডিট রিপোর্ট ঠিক রাখছি, আমার কাছে এত এত তদন্ত হয়েছে, সবই তো আপনাদের দেখাইলাম। মাসুম রহমান ভাই লিখছে, ভাই খতিব তানিয়া একটা সবসময় দোয়া রইলো। রেজাল ভাই লিখছে, আপনার জন্য বিজয় আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। যাই হোক, আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো আপনাকে সাপোর্ট করবেন, এবং সমন্বয়ক ভাই যারা আছেন, উপদেষ্টা ভাই আছে, তাদের বলবো আপনাদের হস্তক্ষেপ কামনা করছি, আপনাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু আমার প্রতিষ্ঠানটা ফেরত দেওয়ার সুব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।